আমরা একদম আমাদের আনুষ্ঠানিক বক্তব্য গণভোট নিয়ে সবসময় এটাই ছিল। গণভোট আগে গণভোট আগে হলে এটা ভালো, তবে গণভোটটাকে যে প্রাইম করে তোলা হলো, সব প্রশ্নকে ছাপিয়ে গণভোট আগে না পরে, ইলেকশনের দিন না পরে, বিএনপি একটা পক্ষে জামাত একটা পক্ষে, আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে। আমরা গণভোট আগে হলেও এটাই বেটার, কিন্তু যদি সরকারের ক্যাপাসিটির উপর আমরা সেটা কথা বলছি। আর সার্বিকভাবে তো বিএনপির পজিশন মনে হচ্ছে তারা জুলাই সনদের দরকার নাই, এখন বলতেছে জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। সেই জায়গায় আমরা এটার জুলাই সনদের পক্ষে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি, যে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে যাতে জনগণ থাকে, তরুণরা থাকে। আর এটা কি বললেন? 270 দিন, আমরা তো প্রস্তাব 1-এ এটাই বলা আছে, আমরা এটাকে সমর্থন করছি। এটার ফলে একটা বাধ্যবাধকতা থাকবে, যাতে যেটা সংস্কার পরিষদ হবে তারা তো সেইখানেও যাতে কোনো ধরনের চেষ্টা না থাকে যে তারা সময় পার করে দিবে এবং কোনো কার্যক্রম করবে না। তো সেই জায়গায় তারা অবশ্যই সেটা করতে বাধ্য থাকবে, যেহেতু গণভোট আছে, গণভোটের মাধ্যমে এটা অনুমোদিত হবে। কিন্তু যদি তারা বাধ্য থাকে তাহলে এই বিষয়টা থাকতেই পারে, সেটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের এখানে আমরা দেখি বেশ দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা। না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। সবাই আমরা কমেন্ট করতেছি যে আমরা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করব, সেটা গণভোটে যদি পাশ হয়ে আসে তারপরে 270 দিন কেন, আরো কম সময় সেটা বাস্তবায়ন করা সম্ভব। এবং পৃথিবীর অনেক দেশে এই ধরনের বিধান, আমরা যখন লিগ্যাল এক্সপার্টদের কথা বলেছি, লিগ্যাল এক্সপার্টদের সাথে, পৃথিবীর অনেক দেশে এই ধরনের বাধ্যবাধকতা দেওয়া হয়, ইভেন কি সংসদ ভেঙে যাবে এতদিনের মধ্যে যদি বাস্তবায়ন না করা হয়। এটা একেবারে নতুন কিছু এরকমও না, ফলে আমরা প্রস্তাব 1টাকে পূর্ণ সমর্থন করছি। আমাদের তো সব মানে এটা তো সত্য, পুরো সংস্কার আলাপটা সাংবিধানিক সংস্কারে এটা আটকে গিয়েছে, কিন্তু দেশের যে সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং এই কমিশনগুলো করা হয়েছিল যেগুলো জনকল্যাণমুখী, এই কমিশনগুলো নিয়ে কোনো আলোচনাই নেই। রাজনৈতিক দলগুলো শুধু সংবিধান, নির্বাচন, যেগুলো তাদের সাথে সংশ্লিষ্ট, ক্ষমতা কাঠামোর সাথে সংশ্লিষ্ট, সেগুলোতেই ফোকাস করেছে, এবং আমরাও বাধ্য হয়ে সেই আলোচনাতেই প্রবেশ করেছি। এখন আমাদের, যেহেতু আমরা এই সময়ে আসলে এইটাকে আমাদের এজেন্ডা করে নিয়েছি, এবং আমরা ভেবে নিয়েছিলাম এই গণতান্ত্রিক সংস্কারগুলো হলে আমাদের অ্যাটলিস্ট একটা স্পেস তৈরি হবে যেখানে জনগণ কথা বলতে পারবে, রাজনৈতিক দলগুলো একটা কার্যকর বিরোধী দল তৈরি হবে, আগের মতো কর্তৃত্ববাদায় আচরণ আমরা পাবো না, প্রধানমন্ত্রীর একক যে ক্ষমতা, সেই ক্ষমতার কাঠামোটা কমে আসবে। ফলে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা, সংগ্রামটা, সেটা আমরা চালিয়ে নিতে পারবো। আর নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক অনৈক্য তত তৈরি হবে, দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হবে। তবে আমরা এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের সেই ন্যূনতম জাতীয় ঐক্য এখনো আছে। তবে সেই জায়গায় আমরাও সেই জায়গায় সবার অগ্রগামী হিসেবে আছি। আওয়ামী লীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ নির্বাচনকে ভণ্ডুল করার সমস্ত ধরনের ষড়যন্ত্র আওয়ামী লীগের জায়গা থেকে কিন্তু করা হবে, এটা বিভিন্ন জায়গা থেকে আমরা এসে ইঙ্গিত দিচ্ছি। ফলে যে সকল দল আমরা দেখতেছি, বিভিন্ন দল আবার তৃণমূলে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে তারা স্পেস করে দিচ্ছে, তাদের সাথে কার্যক্রম করছে। ফলে সেই জায়গায় আমরা সেই দলগুলোকে সচেতন হতে আহ্বান জানাবো, কারণ তারা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করতে পারে। আমরা যখন সরকারেও ছিলাম, আপনারা দেখেছেন যে আমাদের মাহফুজ আলম, আসিফ মাহমুদ, তারা কিন্তু বঙ্গভবনে গিয়ে শেখ মুজিবের ছবি সেখান থেকে নামিয়েছে। ফলে সংবিধানে থাকলো কি থাকলো না, আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এককভাবে তাকে আমরা জাতির পিতা বা ফাউন্ডার হিসেবে মনে করি না, তবে তার যে কৃতিত্ব মুক্তিযুদ্ধে, সেটাকে আমরা অবশ্যই স্বীকার করি
ইতিহাসে সেই জায়গা তার থাকবে। ফলে পুরো সংবিধানকে যে একটা দলের একটা ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছিল তার তো অনেকগুলো উদাহরণের একটা হচ্ছে যে এই যে বাধ্য করে দেওয়া শেখ মুজিবের ছবি প্রত্যেকটা অফিসে টানানো এবং এইটাকে একটা দলীয়করণ করা, সংবিধানকে দলীয়করণ করা হয়েছে ৭২-এর পরে, শেখ হাসিনাও সেটাকে কন্টিনিউ করেছে। ফলে অবশ্যই আমরা এটা চাবো যে এই ধরনের যত বিধান আছে সেগুলা যাতে সংবিধান থেকে অপসারণ করা হয় না। আমরা যখন গণভোটে যাচ্ছি বা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে জনগণই সার্বভৌম, ফলে জনগণের সিদ্ধান্তের উপরে আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে। জনগণ যদি না বলে তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা এখনো সেই স্টেজে পৌঁছাই নাই যে এই গণতান্ত্রিক সংস্কারগুলা আমাদের জনগণ বুঝতেছে। তখন জনগণকে আমাদেরকে আরও বোঝাতে হবে, শিক্ষিত করতে হবে রাজনৈতিকভাবে, তারপরে আবার আমাদেরকে এই লড়াইটা চলমান রাখতে হবে। তবে আমাদের কাছে এটা মনে হয় না, আমরা সারা দেশে আমরা যখন পদযাত্রা করেছি বা আমাদের সাথে যখন কথা বলতে আসে মানুষ কিন্তু পরিবর্তন চায়, সংস্কার চায়। এবং বিএনপি যে এই যে মৌলিক সংস্কারের প্রশ্নে যে ভেটো দিচ্ছে, এটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না, বা যেই দলই এটা বিরোধিতা করুক না কেন। ফলে মানুষ সংস্কারকে আরো বড় জায়গায় দেখতে চায়। মানুষ মনে করে যে তার এত বড় অভ্যুত্থান এত মানুষের জীবনের পরে সেটা যাতে সবার ভাগ্যের পরিবর্তন হয়, সেই সুফলটা যাতে সবার ঘরে যায়। ফলে সেইখানে মানুষ অবশ্যই সংস্কারের পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি। এবং যারা বিরোধিতা করতেছে আমরা এটাও মনে করি যে তাদের তৃণমূলের নেতাকর্মীরাও সংস্কারের পক্ষেই থাকবে। কারণ এটা মানে আওয়ামী লীগ ছাড়া বা দেশের এই মুহূর্তে যারা পরিবর্তন চায় না, অগ্রযাত্রা চায় না, এরকম শক্তি ছাড়া বাকি সবাই গণভোটের বা এই জুলাই সনদের পক্ষেই থাকবে। আমরা ওই যে ঐক্যমত সরকার যখন বলবে যে কোন প্রক্রিয়ায় তারা অর্ডারটা দিচ্ছে, অর্ডারে কি লেখা থাকছে, গণভোটের প্রশ্ন কি হচ্ছে, আমরা যদি দেখি এটাতে আমাদের দাবিগুলো প্রতিফলিত হয়েছে তখন আমরা স্বাক্ষর করব। আমরা তো বিচারের বিষয়টাকে এই জন্য সামনে আনছি, কারণ আওয়ামী লীগের বিষয়টা বিচারিকভাবেই সমাধান করতে হবে। আমরা তো আমি নিজেও ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে এসেছি এবং সরকারকে আমরা বলেছি বিচারের একটা রোড ম্যাপও যাতে সরকার দেয়। এবং দল হিসেবে বিচারের যে উদ্যোগ ট্রাইব্যুনাল থেকে নেওয়া হয়েছে আমরা সেটাকে সমর্থন জানাই। কারণ আমরা মনে করি এই যে গণহত্যা এটা আসলে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, কেবল ব্যক্তি হিসেবে শেখ হাসিনা নয়। ভারতের বিষয়ে আমরা এটা আমাদের অবস্থান, আমরা মনে করি যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এই গত 16 বছরে আওয়ামী লীগ যে মানুষের ভোটাধিকার হরণ করে, নানান জুলুম করে এবং গণহত্যা করে ক্ষমতায় টিকেছিল, এখানে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সমর্থন ছিল। ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই ভারতকে এই যে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি সেই জায়গা থেকে সরে আসতে হবে, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশে কে সরকার গঠন করলো কি করলো না, বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের বা প্রভাব বিস্তারের যে চেষ্টা ভারত সবসময় করে আসে, সেই জায়গা থেকে ভারতকে ফেরত আসতে হবে এবং বাংলাদেশের সাথে একটি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে। বাংলাদেশের সাথে যেই সংকটগুলো রয়েছে, নদী এবং সীমান্ত হত্যা সহ আরও কতগুলা বিষয়, সেই সংকটগুলো সুরাহা করতে হবে। আর সবার আগে যেটা দরকার, জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং গণহত্যাকারী কাউকে সেই দেশে ঠাঁই না দেওয়া। ভারত যখন শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দিয়েছে, এর মধ্য থেকেই কিন্তু তারা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে সেই জায়গা থেকে ভারতের সাথে যতদিন জুলাই গণ অভ্যুত্থান প্রশ্নে ভারত তার অবস্থান পরিষ্কার না করছে, বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কে হাত বাড়িয়ে না দিচ্ছে, ততদিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক শীতলতা থাকবে। এবং জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও যেমন এই বিষয়টা থাকবে এবং বাংলাদেশের সামগ্রিক জনগণের জায়গা থেকেও ভারতকে তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বা বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারবে না। আমরা তো এখন পর্যন্ত এককভাবেই নিচ্ছি, আমাদের প্রাথমিকভাবে প্রার্থী বাছাই, এই কাজগুলো চলতেছে। আমাদের দুই মুখ্য সংগঠক তারা কিন্তু বিভাগগুলোতে সফর করতেছে, সাংগঠনিক কমিটি আসতেছে আমাদের। তো আমরা আশা করি নভেম্বরের মধ্যে আমাদের সকল কার্যক্রমের প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং এরপরে এই সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় হয়তো আমাদের বাকি সিদ্ধান্ত নিতে হবে। আর নির্বাচন কমিশন
আমাদের নির্বাচন প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে শাপলা এবং শাপলা কলি বিষয়ে যেই এখন নতুন ডাইমেনশন এসেছে সেই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ করে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া হবে আর কি। অবশ্যই, কারণ আমাদের তো মনেই হচ্ছে যে আমাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতেই বা বাধাগ্রস্ত করতেই নির্বাচন কমিশন এই কাজটি করেছে। যে এই প্রতীকের বিষয়টা তারা আমাদের সুরাহা করে নাই এবং দেখেন তারা শাপলা কলি নতুনভাবে অন্তর্ভুক্ত করেছে এবং হয়তো শাপলা কলি দিয়ে এটা দিয়ে আমাদেরকে হয়তো কনভিন্স করার চেষ্টা তারা করবে শাপলার পরিবর্তে যাতে আমরা শাপলা কলিটা নেই। তাহলে এই কাজটাও কিন্তু 1 মাস আগে করা যেত, এটার জন্য কিন্তু এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল না। ফলে এটা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বা আমাদের অংশগ্রহণে তো আমাদের সাথে, যেখানে আমরা নতুন দল, আমাদেরকে আরও বেশি সহযোগিতা করা উচিত ছিল, কারণ আমরা ইলেকশন করার অভিজ্ঞতা আমাদের নাই। সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদেরকে আরও কার্যক্রমে বাধাগ্রস্ত করা হলো এবং এই নির্বাচন কমিশন যে নিরপেক্ষ আচরণ করছে না এটা আমরা আরও আগের থেকে বলে আসছি, জনগণ এটা দেখতেছে এবং আমরা আশা করব যে সামনের দিনগুলোতে যখন নির্বাচনের সময় আরও ঘনিয়ে আসবে সেই সময় যাতে নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক অবস্থান না থাকে আর কি। এটা আমি বলেছি, এইটা পরের নির্বাচনের জন্য, এটা যদি আদালত পাশও করে, আদালত থেকে আসেও, এটা এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নাই আসলে। আমার কাছে মনে হয় যে পুরা এক বছর না, হয়তো আরও কিছু কম সময় ধরে কিন্তু ঐক্যমত কমিশনের প্রক্রিয়াটা চলমান ছিল এবং এটা লাইভ টেলিকাস্ট হয়েছে, মানুষ এই বিতর্কগুলো দেখেছে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটাও কিন্তু একটা পত্রপত্রিকায় টেলিভিশনে প্রচুর প্রচারিত হয়েছে এবং এইখানে তো আসলে শুধু সংবিধান সম্পর্কিত বিষয়গুলো যাবে এবং এই সামগ্রিক বিষয়টাকে হয়তো সরকার আরও 8-10টা মেজর বড় বড় প্রশ্নে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং যদি নির্বাচনের আগে সেটা ব্যাপক ভিত্তিকভাবে প্রচারণা হয়, জনগণের কাছে সহজভাবে স্পষ্টভাবে আমরা প্রচারণা করি সরকারের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে, তাহলে এটা অবশ্যই আমরা মনে করি সম্ভব। এখন এটা যে সবচেয়ে বেস্ট উপায় এটা কিন্তু আমরা বলতেছি না, আমরা বলতেছিলাম যে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ করা। গণপরিষদ হতো, গণপরিষদে বিতর্ক হতো, মানুষ পুরো সময়টাতে একটা পার্টিসিপেট করতো এবং আমরা একটা নতুন সংবিধানের মাধ্যমে একটা নতুনভাবে যাত্রা শুরু করতে পারতাম। এখন সেই সাহস তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলা দেখাতে পারে নাই তারা, এবং তাদের নানাভাবে পুরনো কাঠামোতে থাকার কোনো একটা ইচ্ছা আছে বলেই 72-এর সংবিধান প্রীতি আমরা অনেকের ভিতর দেখেছি। ফলে তারা সেই আগের জায়গায় যখন তারা এই জায়গায় এসেছে তখন গণভোট কিন্তু একটা মন্দের ভালো হিসেবে নেওয়া হয়েছে। আপনার কাছে তো এর থেকে ভালো অপশন এই মুহূর্তে নাই না, যেগুলো নির্বাহী আদেশে করতে হবে সেগুলো নির্বাহী আদেশেই করতে হবে। পরবর্তী সংসদ বা পরবর্তী সংস্কার পরিষদ, যারা সরকার বিরোধী দল, তাদের উপর তো অনেক কিছুই নির্ভর করবে এই সময়টাকে তারা কিভাবে বৈধতা দিবে। কিন্তু যদি তারা এই জিনিসগুলো বৈধতা না দেয় তখন তো তারা জনরোষের সম্মুখে পড়বে, যখন যদি এই আমলে করা সংস্কার প্রস্তাবগুলো তারা বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। তবে যেগুলো মৌলিক সংস্কার এবং সংবিধান সম্পর্কিত সেগুলোতে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। এই কারণে আমরা আইনি বাধ্যবাধকতার বা জুলাই সনদের আইনি ভিত্তির কথাটা জোর দিয়ে বলে আসছি। জুলাই গণ অভ্যুত্থানই তাদের ভিত্তিটা দাঁড়াবে। জুলাই গণ অভ্যুত্থানের কারণেই তো পূর্ববর্তী সরকার উৎখাত হয়েছে এবং এই সরকার নতুন করে গঠিত হয়েছে এবং সংস্কারের পুরো আলাপটাই হচ্ছে, তার বৈধতার উৎসটাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। আমরা সেই বিষয়টা আমাদের নজরে এসেছে এবং এটা খুবই দুঃখজনক। আমাদের জাতীয় যুব শক্তির পক্ষ থেকে সেখানে যাওয়া হয়েছিল এবং আমরা সেটার সাথে কাজ করতেছি। সরকারের জায়গা থেকে অবশ্যই এটা দ্রুতই স্পষ্ট করা উচিত যে সেইখানে এই রহস্যটা উদ্ঘাটন করা উচিত। তবে সার্বিকভাবে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, যারা আহত শহীদ পরিবার, তারা কিন্তু একটা অনিশ্চয়তা আছে এবং দেখবেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম বা তাদের ষড়যন্ত্র কিন্তু আমাদেরকে ঘিরেই। গোপালগঞ্জে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা, আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা শহীদ পরিবার এবং আহতদের উপরে আক্রমণের কথা শুনতে পাচ্ছি। ফলে সেই জায়গায় সরকারকে সেই দায়িত্বটা নিতে হবে এবং
আমরা যেটা বলছি যে সুরক্ষার বিষয়টা হচ্ছে আসলে সংবিধান বা আইন তো কেবল সুরক্ষা দিতে পারে না, রাজনৈতিকভাবে তাদের সুরক্ষার বিষয়টা আসলে সকল রাজনৈতিক দলেরই কর্তব্য। এইটা শুধু এনসিপির কর্তব্য না, এটা বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী সকল দলগুলোরই কর্তব্য। এলাকায় এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করেছিল তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখেছি যে এই দুঃখজনকভাবে হলো সত্য, 5ই আগস্টের পরে বিভিন্ন ভুয়া মামলা হয়েছে। মামলাগুলার এবং যারা বিভিন্ন সন্ত্রাসীদের যখন গ্রেফতার করা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। আমরা দেখতেছি যে উচ্চ আদালতে বিচারপতি বিভিন্ন বিচারপতিদের নিয়ে প্রশ্নও এসেছে যে তারা একদিনে জামিন দিয়ে যাচ্ছে এত সংখ্যক। ফলে এই বিষয়গুলোতে যে আমরা এই জন্য বলেছি সরকারকে যে বিচারের একটা রোডম্যাপ নির্বাচনের আগে যাতে সরকার ঘোষণা করে, তাইলে এটা একটা নিশ্চয়তার জায়গা তৈরি হবে।